আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ইটাপসে পিএনবিসি 2020 কোড অনুযায়ী সাইজমিক লোড প্যাটার্ন ডিফাইন করতে হয়। এখন আমরা এটা আজকে অটোল্যাটারাল লোড কোড হিসাবে ASCE 702 এটা ব্যবহার করব। অনেকে ASCE 705 এটাও ব্যবহার করে, তবে দুইটারই কিছু পয়েন্ট আছে যেগুলো অনেক কনফিউজিং। সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। শুরু করা যাক। তো প্রথমে আমাদের বাংলাদেশে স্ট্রাকচার অ্যানালাইসিস বা ডিজাইন করার জন্য একটা কমন সমস্যা, সেটা হলো যে আমরা যে ফাইনাইট এলিমেন্ট সফটওয়্যার গুলো ব্যবহার করতেছি, অনেকে ব্যবহার করতেছি আমরা সেগুলা, যেমন ইট্যাপ, স্যাপ, স্ট্যাট প্রো, আরো অনেক যেগুলো আছে সেগুলোতে এনভিসি কোডটা ইনক্লুড করা নেই। এখানে অনেক ধরনের কোড আছে, ইভেন আইএস কোডও আছে, ইন্ডিয়ান কোডও আছে, বাট আমাদের বিএনবিসি কোডটা ডিরেক্টলি এখানে দেওয়া নাই, যার কারণে আমাদেরকে অন্য কোডের সহায়তা নিয়ে অ্যানালাইসিস গুলো করতে হয়। লোড কেস ডেফিনেশন গুলো বিএনবিসি কোড থেকে নিয়ে সেটা অন্য যে কোড আমরা ইউজ করব সেটা কম্প্যাটিবল করে ইনপুট দিতে হয়। এটা অনেক জটিল ভিতরের বিষয়গুলো জানতে হয়। প্রথমে আমরা দেখি যে আমরা কেন ASCE 702 এই কোডটা আমরা ইউজ করব। আমরা আমাদের বিএনবিসি কোডে এটা পেজ 3208 সেকশন যদি বলি, চ্যাপ্টার 2 পার্ট 6 লোডস অন বিল্ডিং অ্যান্ড স্ট্রাকচার্স, এই চ্যাপ্টারে সেকশন 2.5.7 ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক অ্যানালাইসিস। এইখানে বা এর আগে যে প্রসিডিউর গুলো দেওয়া হচ্ছে সেগুলা হ্যান্ড ক্যালকুলেশনের জন্য, বা যদি বলি যে সিম্পল জিওমেট্রিক শেপ লেআউট বিল্ডিং এর জন্য অনেকগুলো প্রসিডিউর দেওয়া আছে। এইখানে পরের পেজে এখানে বলা আছে যে অল্টারনেটিভলি ফর বিল্ডিংস উইথ ন্যাচারাল পিরিয়ড লেস দেন অর ইকুয়াল টু 2 seconds, the seismic design base shear can be calculated using ASCE 702 with seismic design parameters as given in Appendix C. যেমন আমাদের কোডে ডিরেক্টলি ASCE 702 এই কোডটার কথা বলা আছে। তো সেক্ষেত্রে ন্যাচারাল পিরিয়ড 2 সেকেন্ড বা এর কম হতে হবে ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক অ্যানালাইসিস করতে গেলে। তবে সেক্ষেত্রে the minimum value of SA should not be less than 0.044 SDSI. The value of SDS are provided in table 6.C.4 of Appendix C. Appendix C এ এই SDS এর ভ্যালুটা আছে, এবং এইখানে এটা একটু চেক করে দেখতে হয় যে আমরা যে অ্যানালাইসিসটা করছি সেখানে SA মিনিমাম যে ভ্যালু এসে এটার সমান বা বড় হচ্ছে কিনা, বড় থাকে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে সেটাই থাকে। তো এখন আমাদের কোডের সাথে ASCE 702 একেবারে সেম টু সেম না, এখানে কিছু বিষয় আছে। অনেকে হয়তো এটা ব্যবহার করে না, কারণ আমাদের যে ফ্রেম স্ট্রাকচারের যে কোফিসিয়েন্ট আছে, এখানে ইনপুট করার সময় দেখা যায় শুধুমাত্র রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর সেটা দেওয়ার জায়গা আছে, বাকিগুলা
ডিরেক্টলি পাওয়া যায় না আর কি। এগুলো নিয়ে আলোচনা করব কিভাবে ASCE702 এই কোডটা দিয়ে আমরা ল্যাটারাল লোডগুলোকে ইনপুট দিব আর কি, বিভিন্ন প্যারামিটার। তো আমরা প্রথমে এখানে যে স্ট্রাকচারটা দেখতেছেন এটা আমরা জিওলজি, এটার লোকেশন হলো কুমিল্লাতে, এবং এটা বেসমেন্ট প্লাস G+12 স্টোরি, 14টা ছাদ, আর রুফটপ সহকারে 15টা ছাদ, সরি, বেসমেন্ট প্লাস গ্রাউন্ড প্লাস 14 তলা, এবং রুফটপ সহকারে 15টা ছাদ, 150 ফিট। আমরা প্রথমে কোড থেকে আমাদের ইনপুট ভ্যালুগুলোকে এক এক করে আমরা নিয়ে আসি, যেটা হলো আমাদের সেসমিক জোন। কুমিল্লা, এটা এই এরিয়াটা, এটা সেসমিক জোন 2 নম্বর জোনে আছে। এটার জোন কোফিসিয়েন্ট, যেটার ভ্যালু 0.2, এখানে এটা ইনপুট করলাম আর কি। এরপরে আমাদের যেটা করতে হবে, যে আমাদের সাইট ক্লাসিফিকেশন করতে হবে। সাইট ক্লাসিফিকেশনের জন্য আমাদের সয়েল এক্সপ্লোরেশনের বোরলগটা দেখব। এখানে বোরলগের 120 মিটার পর্যন্ত এসপিটির ভ্যালুগুলো দেওয়া আছে, এবং আমরা যদি সয়েল প্রোফাইলগুলো দেখি, ম্যাক্সিমাম ক্লে, এই সয়েল প্রোফাইলটা অনেক জটিল টাইপের। এখানে ফাউন্ডেশন, পাইল ফাউন্ডেশন তো করতেই হবে, এবং এটা লোড টেস্ট করাটা খুবই জরুরি। এবং এই সাইট ক্লাসিফিকেশনের জন্য আমাদেরকে, আমি এর আগে একটা আলোচনা করছি, সেখানে বিস্তারিত বলা আছে। 3টা প্রসিডিউর আছে। আমরা বহুলভাবে এসপিটি ভ্যালু থেকে সাইট ক্লাসিফিকেশনটা বের করি, সেটার জন্য একটা ক্যালকুলেশন আছে। এখানে আমি আগে এই ভ্যালুগুলো বসাই নিছি। 100 ফিট পর্যন্ত বা 30 মিটার পর্যন্ত ভ্যালুগুলো বসানোর পরে এখানে যে 3টা ইকুয়েশনের কথা বলছি, মাঝখানের যে ইকুয়েশনটা, এটা দিয়ে আমরা এই ভ্যালুটা বের করবো। এটা আসতেছে 4। এই ভ্যালুটা বের করার পরে আমরা যাব সাইট ক্লাসিফিকেশনের জন্য টেবিল 6.2.13। এই যে টেবিল 6.2.13, এখানে আমরা এই যে ইকুয়েশনের মাধ্যমে যে n বারের ভ্যালুটা বের করলাম, আমাদের ভ্যালু আসছিল 4। তো আমরা এখান থেকে এই অনুযায়ী আমাদের সাইট ক্লাস আসতেছে SD, এখানে ভ্যালুটা আসবে 15 থেকে ছোট। তাহলে আমাদের সাইট ক্লাস SD, ডিপোজিটস অফ লুজ টু মিডিয়াম কোহেশনলেস সয়েল with or without some soft cohesive layers or of predominantly soft to firm cohesive soil। এই যে দেখেন আমাদের এখানকার সয়েলের যে দেওয়া আছে, বর্ণনা দেওয়া আছে, তার সাথে আমাদের বোরলগের সয়েল প্রোফাইলের ক্যারেক্টারিস্টিক্স এটা প্রায় মিলে যাচ্ছে আর কি। প্রিডমিনেন্টলি সফট টু স্টিফ, সফট টু ফার্ম কোহেসিভ সয়েল। তাহলে আমাদের সাইট ক্লাস পাইলাম SD পাওয়ার পরে আমরা চলে যাব টেবিল 6.2.16। টেবিল 6.2.16 থেকে আমরা সয়েল টাইপ SD বা সাইট ক্লাসিফিকেশন, এই ভ্যালুগুলো, এখানে এস এর ভ্যালু, তারপরে টিবি, টিসি, টিডি,
এই ভ্যালুগুলো সাধারণত AC702 এইখানে প্রয়োজন হয় না। এটা লাগবে হলো যে AC705 অনুযায়ী সেখানে এটা কাজে দিবে। তারপর আমরা এখানে ডাটাটা উঠে রাখলাম। এরপরে আসবে ইম্পর্টেন্স ফ্যাক্টর। ইম্পর্টেন্স ফ্যাক্টরটা 6.2.17 টেবিল, এই টেবিল থেকে নিতে হবে। এখানে অকুপেন্সি ক্যাটাগরি, আমরা এটা যেহেতু রেসিডেন্সিয়াল বিল্ডিং, কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, দুইটা কমার্শিয়াল ফ্লোর এবং বাকিগুলো রেসিডেন্সিয়াল ফ্লোর, সেই হিসাবে অকুপেন্সি ক্যাটাগরি 1-2 এর ভিতরে পড়ে যায় আমাদের ইম্পর্টেন্স ফ্যাক্টর 1.0। আমরা এখানে ইম্পর্টেন্স ফ্যাক্টরটা দিলাম। এরপরে বের করতে হবে সাইজমিক ডিজাইন ক্যাটাগরি। সাইজমিক ডিজাইন ক্যাটাগরির জন্য পরের টেবিল 6.2.18, এখানে যে আমরা এখানে আমরা অকুপেন্সি ক্যাটাগরি 1-2 ভিতরে যেহেতু আছি আমরা সাইট ক্লাস এসডি, এই অনুযায়ী জোন 2, তাহলে আমাদের সাইজমিক ডিজাইন ক্যাটাগরি আসতেছে ডি। সাইজমিক ডিজাইন ক্যাটাগরি বের করার পরে আমরা সাইজমিক ফোর্স রেজিস্টিং সিস্টেম কোনটা এখানে আমরা চুজ করবো আর কি, বা কোনটা নেওয়া যাবে সেটা আমরা বের করব। এটার জন্য যেতে হবে টেবিল 6.2.19। এখানে আমরা মূলত এখানে আমরা ডুয়াল ফ্রেম হিসাবে করার চেষ্টা করবো আর কি। আমাদের যেহেতু হাইট 15 তলা বিল্ডিং, এটা ডুয়াল ফ্রেমের আওতায় আছে কিনা এটা আমরা দেখব। এই টেবিলে স্পেশাল রেইনফোর্সড কংক্রিট শিয়ার ওয়ালস, এটার ভ্যালুগুলো আমরা এখান থেকে নেব। রেসপন্স রিডাকশন ফ্যাক্টর আর, ওভার স্ট্রেংথ ফ্যাক্টর 2.5 এবং কোএফিসিয়েন্ট ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর সিডি, এই ভ্যালুগুলো নেব। এবং এখানে এইটার ক্ষেত্রে কোনো হাইট লিমিট নাই, তার মানে আমরা যে কোনো হাইটের জন্য এটা দিয়ে ডিজাইন করতে পারবো আর কি। আমরা এই ভ্যালুগুলো এখানে লিখে নিলাম। এরপরে আমাদের আসতেছে ফান্ডামেন্টাল বিল্ডিং পিরিয়ড টি এর ভ্যালু বের করব। এটার জন্য আমাদেরকে যেতে হবে সেকশন 2.5.7.2 বিল্ডিং পিরিয়ড। বিল্ডিং পিরিয়ডের জন্য এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, টি ইজ ইকুয়াল টু সিটি এইচ এন টু দি পাওয়ার এম। এখানে সিটি সিটি এখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস এর জন্য কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমস, আরও আছে অনেক কিছু। আমরা যেহেতু কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য ডিজাইন করতেছি, সেক্ষেত্রে সিটির ভ্যালু 0.0466 এবং এম এর ভ্যালু 0.9। এইটা আমরা এখানে ভ্যালুটা এখানে নিলাম। তারপর আমাদের বিল্ডিং হাইট। এখন এই বিল্ডিং হাইটে একটা বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয়। এটা হলো আমাদের এখানে যেহেতু নিচে একটা বেসমেন্ট হবে, আমি স্ট্রাকচারের মডেলটা এইভাবে করছি। বেসমেন্টের যে রিটেনিং ওয়ালটাকে আমি গ্রাউন্ড ফ্লোরের স্ল্যাবের সাথে কানেক্টেড করে দিছি, কোনো গ্যাপ নেই। এবং এই সাইড বরাবর কোনো বিম হবে না, জাস্ট ওয়ালটা একদম ফ্লোর লেভেল পর্যন্ত উঠে আসবে, তার উপরে আমাদের স্ল্যাবটা কাস্টিং হবে। যেখানে যেখানে ওয়াল থাকবে সেইখানে আমরা বিম দেব না। এই ক্ষেত্রে যেটা হয় সেটা হলো আমরা
কোডের সেকশনটা দেখি, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে HN height of building in meters from foundation or from top of rigid basement. This excludes the basement stories where basement walls are connected with the ground floor deck or fitted between the building columns. এখন এখানে বলছে দুইটা বিষয় বলছে। একটা হলো যে বেসমেন্টের ওয়াল যদি এরকম হয় যে ওয়ালগুলোকে একদম ছাদ পর্যন্ত কন্টিনিউ করা হয়েছে, তাদের সাথে কানেক্টেড করে দেওয়া হয়েছে, এটা একটা, অথবা যে বেসমেন্টের ওয়াল বিল্ডিং এর কলামের ভিতর ফিট করা আছে আর কি, মানে বেসমেন্টের ওয়ালগুলো কলাম টু কলাম কানেক্টেড, সেক্ষেত্রে ছাদের সাথে না লাগলেও হবে। তো দুইটা যে কোনো একটা কন্ডিশন যদি হয়, সেক্ষেত্রে সাইজমিক লোডিং এর ক্ষেত্রে ফাউন্ডেশন লেভেলটা হবে গ্রাউন্ড ফ্লোর, আদারওয়াইজ ম্যাট অথবা পাইল ক্যাপ যদি হয় তাহলে সেই লেভেলটা বা সেমি বেসমেন্টের ফ্লোর লেভেলটা হবে হচ্ছে ফাউন্ডেশন। তাহলে আমাদের এখানে যেহেতু আমরা ছাদের সাথে কানেক্টেড করে দিছি, তাহলে আমাদের এক্ষেত্রে আমাদের HN বা হাইট, বিল্ডিং হাইটটা হবে আমাদের টপ রুফের হাইট 145.5 ফিট মাইনাস গ্রাউন্ড ফ্লোর লেভেল 5.5, তাহলে 140 ফিট হাইট হবে। তাহলে 140 ফিটকে আমি যদি মিটারে কনভার্ট করে নিই, তাহলে 42.67 মিটার, এবং যদি ওই কন্ডিশন ফুলফিল না করতো তাহলে সেক্ষেত্রে 150 মিটার, 150 ফিট বিবেচনা করতে হইতো। তো এটা আমি ব্যক্তিগতভাবে বেসমেন্ট হলে বেসমেন্টের ওয়ালটাকে এইভাবে অ্যারেঞ্জ করি যাতে আমি সাইজমিক লোডিং এর অ্যাকশনের ফাউন্ডেশন লেভেলটা গ্রাউন্ড ফ্লোর থেকে হয়, একটু সুবিধা পাওয়া যায় আর কি। এটা আমি এইভাবেই করি। কনস্ট্রাকশনের সময় এটা একটু বলে দিই মালিককে যেন সে চেঞ্জ করে না ফেলে আর কি। এখান থেকে আমি এই HN এর ভ্যালুটা এখানে বসায় দিচ্ছি এবং এই ইকুয়েশন অনুযায়ী এটা আমরা ফান্ডামেন্টাল বিল্ডিং পিরিয়ড বা বিল্ডিং পিরিয়ড টি কত সেকেন্ড, এই ভ্যালুটা আমরা এখান থেকে পাই, পাইলাম 1.366 সেকেন্ড। তো যেহেতু এটা 2 সেকেন্ডের কম, আমরা এই প্রসিডিউরে স্ট্যাটিক অ্যানালাইসিস মানে করতে পারি। আরো অনেক কন্ডিশন আছে, সেগুলা আজকে আলোচনা করব না, সেগুলো পরে সময় করবো আর কি। আচ্ছা, এই ভ্যালুগুলো পাইলাম। এখন আমাদের এই যে প্রথম যে এখানে বলা ছিল যে সাইজমিক ডিজাইন প্যারামিটার, সেগুলো অ্যাপেন্ডিক্স সি তে দেওয়া আছে। আমরা এখানে অ্যাপেন্ডিক্স সি তে যাই। এখান থেকে আমরা ভ্যালুগুলা আমরা করবো। এখানে S1 মূলত আমাদের ওই সাইজমিক জোন কোফিশিয়েন্ট যেটা, সেটাই অ্যাকচুয়ালি জোন কোফিশিয়েন্টটাকে এটাকে বলে 1 সেকেন্ড স্পেকট্রাল অ্যাক্সেলারেশন ভ্যালু আর কি, এবং SS-টা হলো 0.2 সেকেন্ড স্পেকট্রাল অ্যাক্সেলারেশনের ভ্যালু, যেটা আমাদের যেটার জন্য আলাদা কোনো আমাদের ম্যাপ বা কন্ট্রোল ম্যাপ নাই। তো আমরা এখান থেকে এই ভ্যালুটা দেওয়া আছে আলাদা করে। আমরা এখান থেকে যেহেতু জোন 2
এস এর ভ্যালু 0.5, S1 এর ভ্যালু 0.2, ভ্যালুটা নিব এখানে। এরপরে সাইড কোফিসিয়েন্ট এফ এ এফ ভি এখান থেকে পাওয়া যাবে পরের টেবিল থেকে, এফ এর ভ্যালু তারপরের টেবিল থেকে এফ ভি, এবং 4 নম্বর টেবিল থেকে এসডিএস, 5 নম্বর টেবিল থেকে এসডি1, এই ভ্যালুগুলো পাবো। যদিও 702 এখানে উপরে 3টা দেওয়া ইনপুট দেওয়া হলে এই 2টা ভিতরে ওরা অটোমেটিক ক্যালকুলেট করে নেয়। ক্যালকুলেশনটা এরকম যে 702 যদি দেখাই, এখানে প্রথমে SM1 এটা ক্যালকুলেশন করতে হয়, FA ইন্টু SS, এটা আমরা প্রথম 3টা টেবিল থেকে পাইছি, এবং তারপরে SDS সমান 2/3 SMS, SD1 2/3 SM1, এটা অটোমেটিক 702 ক্যালকুলেশন করে নিচ্ছে রিচার্জের ভিতরে, এখানে দিতে হয় না। তো আমরা ভ্যালুগুলো সবগুলো পেয়ে গেলাম এ পর্যন্ত। এখন আমরা এখানে ইটাপসে আমরা ইনপুট করব। ইটাপসে আমরা প্রথমে যাব ডিফাইন লোড প্যাটার্ন, আমি অলরেডি করে রাখছি। এখানে নতুন করে যখন দিতে হবে তখন এখানে লোডের নাম, এখানে টাইপ সাইজমিক, এখান থেকে কোড এটা সিলেক্ট করার পরে অ্যাড নিউ লোড দিলে এটা আসবে। আমি এখানে ওটা করতেছি না, আমি এটাই দেখাচ্ছি যেটা করা আছে। আচ্ছা, এখানে প্রথমে আমরা ইসেন্ট্রিসিটি কনসিডার করি না প্রাথমিক অ্যানালাইসিসে, পরে এই পিডব্লিউটা বা এগুলো চেক করার পরে এটা পরে অ্যাড করবো, মানে ইসেন্ট্রিসিটিটা প্রথমে অ্যাড করি না, অনেকে করতে পারে, আমি করি না, পরে করি। আচ্ছা, টাইম পিরিয়ড ইউজার ডিফাইন্ড আমরা যেটা প্রথমে বের করে নিলাম, বিল্ডিং পিরিয়ড এখানে দেব। স্টোরি রেঞ্জ, এই যে এখানে যেহেতু আমাদের বেসমেন্ট ওয়ালের কন্ডিশনটা, ওখানে যে 2টা কন্ডিশন আছে, 2টার মধ্যে একটা আছে, যার কারণে এখানে বটম স্টোরি লেভেলটা হবে গ্রাউন্ড ফ্লোর, টপ স্টোরি হবে R2। সাইজমিক গ্রুপ, এটা পার্টিকুলারলি একটা কনফিউজিং পয়েন্ট, এটা সম্পর্কে আমাদের কোডে কিছু বলার নাই, বাট এটা বোঝার জন্য ASC702 কোড থেকে এটা বুঝতে হবে। তাই এখানে কোডের প্রথম দিকে যদি যাই, ব্যাখ্যা করতে পাওয়া যাবে। এটা হলো যে হয়ে গেল, এই যে এখানে এই যে সাইজমিক ইউজ গ্রুপ 1, 2, 3, এই 3টার ইম্পর্টেন্স ফ্যাক্টর দেওয়া আছে। 1 এর 1.0, 2 এর 1.25, 1.5, এটা মূলত হলো যে এখানে ইম্পর্টেন্স ফ্যাক্টরটা এখানে সাইজমিক গ্রুপ আকারে ইনপুট দিতে হয়। এখন এই বিল্ডিংটা কোন গ্রুপে পড়বে সেটার জন্য আরো কিছু জিনিস আছে উপরে, যেটা চেক করে দেখতে পারেন। আমি দেখছি মূলত আমাদের গ্রুপ 1-এ ইম্পর্টেন্স ফ্যাক্টর 1.0, এখানে আমরা সাইজমিক গ্রুপ দেব 1। আচ্ছা, সাইজমিক কোফিসিয়েন্ট আমরা ইউজার ডিফাইন করে দিব, যেহেতু আমরা আমেরিকান না, বাংলাদেশের বিল্ডিং ডিজাইন করতেছি। এখানে আমরা এই ভ্যালুগুলো ইনপুট করব। রেসপন্স অ্যাক্সেলারেশন S1, ইউজার ডিফাইন্ড FA FV, এবং রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর R7। এটা দেওয়া হয়ে গেলে আমাদের লোড প্যাটার্নটা ডিফাইন করা হয়ে গেল, ওকে দেব। সিমিলারলি আমরা ওয়াই ডিরেকশনেও এইভাবে করে ইনপুট দেব আর কি। এখন দেওয়ার পরে প্রশ্ন হলো যে
তাইলে এই সিস্টেম ওভার স্ট্রেংথ ফ্যাক্টর টাও না কি জানো বলে, এটা আমি মনে করতে পারতেছি না, কি বললাম জানি না। ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর সিডি, এগুলো তাহলে কোথায় দিতে হবে আর কি। আচ্ছা, এগুলোর জন্য আমাদেরকে এইখানে ডিজাইন, কংক্রিট ফ্রেম ডিজাইন, ভিউ রিভাইজ প্রিফারেন্স, এই জায়গাটায় দিতে হবে। এখানে ডিজাইন সিস্টেম ওমেগা 0, ওমেগার ভ্যালুটা এখানে দিয়ে দেবো 2.5, এবং সিস্টেম এসডিএস এর ভ্যালুটা দিয়ে দেবো। এটা মূলত আসলে ডিজাইন রিলেটেড ভ্যালুগুলো। এবং হলো যে সিস্টেম আর এইচওটা, এটা হলো রিডান্ডেন্সি একটা ফ্যাক্টর। অনেক সময় ডিটেইলড ডিজাইন বা ডাইনামিক অ্যানালাইসিস, আরএসএ টাইম স্টোরি অ্যানালাইসিস, এগুলা ডাইনামিক বিহেভিয়ার গুলা করার মতো সময় হয়তো দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে না। দ্রুত করার জন্য এখানে বিভিন্ন কন্ডিশনের আলোকে এখানে এই ফ্যাক্টরটা 1 থেকে 1.3 পর্যন্ত হয়। এটা শুরুতে এটা 1 দিয়েই করি, পরে এটা যে আমরা চেঞ্জ করি পরিস্থিতি বুঝে, সেটা কোথা থেকে আসে শুধু এটা আমরা একটু দেখি। 702, এই যে এখানে this standard introduces a new reliability factor for a structures in seismic design categories T, E, and F to quantify redundancy. The value of this factor varies from 1.0 to 1.5. এখানে 702 তে 1.5 পর্যন্ত আছে, 705 এ সম্ভবত 1.3 করা হচ্ছে। এখানে এই যে এই টেবিলটা থেকে বিভিন্ন ধরনের যে ইরেগুলারিটিস আছে, এখান থেকে এই রিলায়েবিলিটি ফ্যাক্টর বা রিডান্ডেন্সির ভ্যালুটা কত হবে, কতটুকু বাড়ায় নিতে হবে, এখানে এটা উল্লেখ করা আছে। টেবিল 9.5.2.3.2 AC 702, এটা AC 705 এ ওইটা আছে। এখানে বিভিন্ন ধরনের টাইপের বর্ণনা দেওয়া আছে, সেই অনুযায়ী কোথাও 1.2, 1.4, কোথাও পার্সেন্ট বা যাই হোক এই উল্লেখ করা আছে। হরিজন্টাল ইরেগুলারিটিস এবং ভার্টিক্যাল স্ট্রাকচারাল ইরেগুলারিটিস এখান থেকে নিতে হয় আর কি। যাই হোক, আমরা যেহেতু এখানে 1 দিয়ে এইটা অ্যানালাইসিস করব, তারপরে গেল এখানে আমরা আরো কিছু কাজ আছে সেগুলো দিয়ে রাখছি, অ্যানালাইসিসে গেলাম। এখন সিডির ভ্যালু এখনো আমরা কোথাও ইনপুট দিতে পারিনি, দেওয়ার জায়গা পাইনি আর কি। তাহলে এটার কি কাহিনী, এটার কাহিনী কি জানতে গেলে আমাদের AC 702 এখানে আমরা ENBC সিমিলার এখানে যে টেবিলটা আছে সেই টেবিলে গেলে আমরা এটা দেখতে পারবো। এখানে সেই টেবিলটা দেখাচ্ছি, বড় করে দেখাচ্ছি। এখানে এই যে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর, ওভার স্ট্রেন্থ ফ্যাক্টর, অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। এখন এখানে ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরে এখানে সিডি উপরে একটা ছোট বি আছে, মানে এর একটা কন্ডিশন শর্তে এখানে দেওয়া আছে। কি বলা আছে আমরা একটু দেখি। Deflection in amplification factor CD for use in section 9.5.3.7.1, মানে এই দুইটা সেকশনের জন্যই শুধুমাত্র ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা ব্যবহার হবে। আর রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর ফর ইউজ থ্রু আউট দ্য স্ট্যান্ডার্ড, মানে হোল অ্যানালাইসিস ক্যালকুলেশনের জন্য আর ইউজ হবে, এই জন্য আর ইনপুট দেওয়া হয়েছে। আর ওভার স্ট্রেন্থ ফ্যাক্টরটা এখানে যেটা মে বি রিডিউসড, কিছু কিছু ক্ষেত্রে ফ্লেক্সিবল ডায়াফ্রাম হলে অর্ধেক কমায় নেওয়া যায়, তার কারণে ওটাকে আলাদা করে ডিজাইনের ভিতরে রাখছে। আমরা এখানে এই সেকশন
লিখে নিই 9.5.3.7.1 and 2 এই দুইটার জন্য শুধুমাত্র এটা প্রয়োজন। মূলত এখানে স্টোরি ড্রিফট এবং পি ডেল্টা ইফেক্ট বের করার জন্য, ক্যালকুলেশন করার জন্য এই সিডি ভ্যালুটা লাগতেছে। তো আমরা অ্যানালাইসিস করার পরে এই যে এখানে আমরা অ্যানালাইসিস করার পরে এখান থেকে বিভিন্ন অ্যানালাইসিস রেজাল্ট নিয়ে সেই আমরা যখন এখানে রিফ্লেকশন অ্যান্ড স্টোরি ড্রিফট এই ক্যালকুলেশন গুলো করবো, এখানে যে সিডির ভ্যালু এগুলা দিয়ে আমরা এই ক্যালকুলেশন গুলো করে ফেলবো। এছাড়া সফটওয়্যারে এটার কাজ না করলেও হয় আর কি, সফটওয়্যারে এই ভ্যালুটা দিতে হয় না আর কি। তো আশা করি বিষয়টা যতটুকু আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি আপনারা বুঝতে পারছেন কিনা বলতে পারবো না। এখন এটা অ্যানালাইসিস হওয়ার পরে এই তো হইলো আর কি। এখানে আমি একটা প্রশ্নের উত্তর দিব। বিগত ডুয়াল ফ্রেম সিস্টেমে একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে বেসমেন্টের ওয়াল থাকলে সেক্ষেত্রে আমরা সেকশন কাটটা কোথায় করব। আর সেকশন কাটটা আমরা করব সাইজমিক ফোর্সের জন্য আমাদের বিল্ডিং এর স্ট্রাকচার যেখানে বটম স্টোরি লেভেল তার উপরে করব। আমরা সেটার ব্যাখ্যাটা কিছুক্ষণ আগে দিছি, যে বটম স্টোরি যেহেতু এখানে গ্রাউন্ড ফ্লোর লেভেল, আমাদের সেকশন কাটটা করব আমরা গ্রাউন্ড ফ্লোরের উপর লেভেল। সরি, ড্র সেকশন কাট, এই যে গ্রাউন্ড ফ্লোরের উপরের লেভেলে করব, সেখানে আমরা রেজাল্ট গুলো নেব আর কি। এখানে পাউন্ডে আসতেছে, আমরা একটু ইউনিটটা চেঞ্জ করে নিই। তাহলে এখানে কলাম এবং ওয়াল মিলে নিচ্ছে 580 এক্স ডিরেকশন বরাবর, 580, এবং শুধুমাত্র কলাম নিচ্ছে 181, মানে কলাম 31.2% এক্স ডিরেকশনে নিচ্ছে। এক্স ডিরেকশনে ডুয়াল সিস্টেম স্যাটিসফাই করতেছে আর কি। সিমিলারলি আমরা এটাকে যদি ডিসপ্লে S2 to draw section cut, $580, total column wall মিলে 580, and শুধুমাত্র কলাম যদি 180, 31%। তো আমার স্ট্রাকচারটা দুই ডিরেকশনই ডুয়াল সিস্টেম আমাদের স্যাটিসফাই করতেছে, সুতরাং কোনো টেনশন নেই, প্যারা নেই। আচ্ছা, আর একটা কোশ্চেন আজ ছিল, সেটা হলো যে একটা কোশ্চেন একজন করেছেন, সেটা যে যদি দুই ডিরেকশনের কোনো এক ডিরেকশনে যদি ডুয়াল সিস্টেম না হয় সেক্ষেত্রে কি করণীয়। সেই ক্ষেত্রে করণীয় আমাদের করেই বলা আছে, কি করা যাবে কি করা যাবে না। এখানে
এখানে সেকশন 2.5.5.5 এই সেকশনটাতে বলা আছে combinations of structural system in different directions, different seismic force resisting systems are permitted to be used to resist seismic forces along each of two orthogonal axes of the structure. তার মানে দুই ডিরেকশনে দুই ধরনের seismic force resisting system ব্যবহার করা যাবে where different systems are used. The respective R and CD coefficients shall apply to each system, including the limitations on the system use contained in table 6.2.19. মানে যেটা প্রসিডিউর দেখাইলাম এতক্ষণ সেই অনুযায়ী যদি দুই ডিরেকশনে দুই ধরনের ফোর্স রেজিস্টিং সিস্টেম থাকে দুই ধরনের ভ্যালু দিয়ে কম্বাইন্ড স্ট্রাকচারাল সিস্টেম হিসেবে ডিজাইন করা যাবে। এখন তবে এটা বাস্তবে আপনারা চিন্তা করেন যে একই কলাম এক ডিরেকশনে আছে আর এক ডিরেকশনে ওই কলামটাও আছে, কলাম মানে দুই ডিরেকশনই ল্যাটারাল ফোর্স রেজিস্ট করবে। সাধারণ কেসগুলোতে এরকম সাধারণত হয় না আর কি, আর যদি হয়েও যায় সেটা আমি মনে করি যে আপনারা স্ট্রাকচারাল ফ্রেমিংটাকে একটু রিভাইজ করে বা ডাইমেনশন রিভাইজ করে ডুয়াল সিস্টেম আনার চেষ্টা করবেন, এটাই সবচেয়ে বেটার সলিউশন আর কি। ওয়ে এভাবে করাটাই উচিত। জটিলতা নিয়ে জটিলতা রেখে ডিজাইন না করাই ভালো। ডিজাইন মানেই হলো যে প্রবলেম সলভ করা আর কি, সলিউশন যত সহজ হবে সেটা তত ভালো সলিউশন। তো শেষ পর্যন্ত আপনারা যারা আলোচনাটি দেখলেন কমেন্টে জানাবেন কেমন বুঝতে পারলেন কিনা। যদিও এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি যে আলোচনা হওয়া উচিত, ডিবেট হওয়া উচিত। আমারও না জানা অনেক কিছু আছে, আমারও অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্নের উত্তর এখনো জানি না, খুঁজতেছি এখনো। তো আলোচনা হলে শেখাটা আরো দ্রুত হয় সবার জন্য। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।